আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়। এদিন শুরুতেই শুনানি করে রাষ্ট্রপক্ষ। এর আগে গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে ওই রায় দেয়া হয়। রায় হাইকোর্ট বলেন, শুধু স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর ভিত্তি করে অন্য আসামিদের সাজা দেওয়া যায় না। তিন দফা দাবি মানা না হলে এর শেষ দেখে ছাড়বে শিক্ষার্থীরা, এমন মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইসউদ্দিন। তাই সরকারকে দাবি মেনে নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, কারো আশ্বাস মেনে নেওয়ার মতো নয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত যৌক্তিক এই আন্দোলন চলবে। বুধবার কাকরাইল মসজিদের সামনের রাস্তা অবরোধ করে চলা আন্দোলন রাত গড়িয়ে এখনো চলছে। সকালে উপস্থিতি একটু কম থাকলেও ধীরে ধীরে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। যত দ্রুত সম্ভব সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট রূপে ঘোষণা দেয়া হোক যে আমাদের দাবিগুলা মেনে নেওয়া হয়েছে। আমরা অত্যন্ত সুশৃঙ্খল বালকের মতো আমার শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে হেমিলনের বাসিওয়ালার মতো আমরা জগন্নাথে চলে যাব। দর্শক, এই মুহূর্তে কাকরাইল এলাকায় রয়েছেন সহকর্মী দীপন দেওয়ান, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। দীপন, শিক্ষার্থীদের অবস্থানের সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন। এছাড়াও জানতে চাই আশেপাশের সড়কগুলোতে যানজটের কেমন পরিস্থিতি? শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের এখানে প্রচুর উপস্থিতি এই মুহূর্তে। বেলা বাড়ার সাথে সাথে এখানে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা তো এসছেনই, এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের যেই বাসগুলো রয়েছে যেগুলো দিয়ে শিক্ষার্থীদেরকে আনা নেওয়া করা হয়, সে বাসগুলো ভরে ভরে এখানে শিক্ষার্থীরা এসছেন। এবং এখানে কিছুক্ষণ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি একটি বিষয় বলেছেন যে এই মুহূর্তে এখানে 3 দফা নয়, তারা এই মুহূর্তে আন্দোলন করছেন 4 দফা। এবং তাদের 4 দফার প্রথম যেই দফাটি সেটি হচ্ছে যে গতকালকে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর যেই হামলা চালানো হয়েছে সেই হামলার আগে বিচার করতে হবে এবং এই নিরপরাধ শিক্ষার্থীদের কোনো ধরনের উস্কানি ছাড়াই, কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি ছাড়াই তাদের উপর যেই হামলা করা হয়েছে সেটির জন্য তারা আজকে এখানে প্রতিবাদ করছেন এবং বলছেন যে এটির বিচার আগে করতে হবে। এবং একই সাথে এর আগের যে তাদের 3 দফা দাবি আছে সেই 3 দফা দাবি আবাসন সহ বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলোরও একটি সুষ্ঠু এবং স্থায়ী সমাধান করতে হবে। এবং এই দাবিতেই এখানে শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন। এবং আপনি আমার পেছনে দেখতেই পাচ্ছেন, আমি একদম শিক্ষার্থীদের মাঝখানে দাঁড়িয়ে আপনার সাথে সরাসরি কথা বলছি। এবং এখান থেকে তারা বলছেন যে আর কোনো ধরনের আশ্বাসে তারা এখান থেকে সরে যাবেন না, তারা একটি স্থায়ী সমাধান চান এই ঘটনার এবং তারা এই রাজপথে আন্দোলন করতে চান না, তারা ক্লাসে ফিরে যেতে চান। ধন্যবাদ। নবম দিনের মতো কর্মবিরতি পালন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষকরা। ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা। বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। এর আগে 5 দফা দাবিতে গেল 5 মে 7 দিনের আলটিমেটাম দিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষকরা। এ বিষয়ে কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিদুল ইসলাম বলেন, শিক্ষকদের লাঞ্ছনাকারী শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা নেবেন না তারা। শাস্তি কার্যকর করা না হলে প্রশাসনিক দায়িত্ব পালন থেকেও বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, শিক্ষকদের কর্মবিরতির সর্বশেষ তথ্য আমাদেরকে জানাবেন। এছাড়া জানাবেন অচল অবস্থা নিরসনে প্রশাসনের কোনো ভূমিকা দেখছেন কিনা।
যেমনটা বলছিলেন, শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে যে কর্মবিরতি চলছে, শিক্ষকদের যার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু দাবি তুলেছেন তাদের শ্রেণীকক্ষে শিক্ষকরা যেন পাঠদান দেয়। তারা কিন্তু কিছুক্ষণ পরেই একটি অবস্থান কর্মসূচি গ্রহণ করবেন। অপরদিকে শিক্ষার্থীরাও কিন্তু কর্মসূচি নিয়েছেন। তারা গত 4 তারিখ থেকে এখন পর্যন্ত সকল প্রকার পাঠদান থেকে বিরত রয়েছেন এবং আজ বিকাল 5টা পর্যন্ত তারা একটি সময় বেঁধে দিয়েছিলেন। যদি এই সময়ের মধ্যে যে সকল শিক্ষার্থীরা তাদের সাথে অসৎ আচরণ করেছেন, তাদের ভাষায় সেটা যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তারা কিন্তু পরবর্তী কর্মসূচি গ্রহণ করবেন। অপরদিকে শিক্ষার্থীরাও কিন্তু এখন এসডব্লিউসির সামনে এসেছেন। দর্শক, মনিরুজ্জামানের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাম্মু হত্যার ঘটনায় গ্রেফতার তামিম হাওলাদারের গ্রামের বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নে ব্রাহ্মণদী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার তামিম ওই এলাকার এরশাদ হাওলাদারের ছেলে। মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ শেখ আহাদুজ্জামান জানান, সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে যায়। তার আগেই আগুনে পুড়ে যায় তামিম হাওলাদারের 2টি বসতঘর। তবে কে বা কারা আগুন দিয়েছে সেটি এখনো জানা যায়নি। এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্মুকে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করে পুলিশ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে বিক্ষোভকারীরা। সকাল থেকে গুলিস্তান নগর ভবনের সামনে তারা বিক্ষোভ করে। এতে গুলিস্তান গোলাপশাহ মাজার থেকে বঙ্গবাজার পর্যন্ত সড়কের 2 পাশে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারীরা জানান, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও শপথের মাধ্যমে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা। চালক সংগঠনের সভাপতি ও 2 চালককে হত্যা চেষ্টা ও মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন। সকাল 6টা থেকে এই ধর্মঘট শুরু হয়। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু খায়ের। তিনি জানান, পাহাড়তলীতে সংগঠনের সভাপতি সেলিম খানকে একটি ঘটনায় অকথ্য ভাষায় গালাগাল ও বেশ কয়েকবার মারধর করেন পাহাড়তলী থানার ওসি। পাশাপাশি 2 চালককেও মারধর করেন। এই ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘট চলার সময়ে চট্টগ্রাম বন্দর থেকে চলাচলকারী সব প্রাইম মুভার ট্রেলার বন্ধ থাকবে। বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। আজ দুপুর 2টার মধ্যে গাজীপুর, ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু স্থানে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বা তারও বেশি গতিবেগে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে। বজ্রপাতের সতর্কতা জারি করে আবহাওয়া অফিস বজ্রপাত চলার সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এছাড়া বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যে শব্দটি শোনা যাবে সেই সময় থেকে কমপক্ষে 30 মিনিট ঘরে অবস্থান করতে বলা হয়েছে। অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের মণিপুরে দেশটির আধা সামরিক বাহিনী আসাম রাইফেলসের সঙ্গে বন্দুক যুদ্ধের ঘটনায় নিহত হয়েছে অন্তত 10 বিচ্ছিন্নতাবাদী। বুধবার প্রদেশটির চান্দেল জেলায় এ ঘটনা ঘটে বলে জানায় সংবাদ মাধ্যম এনডিটিভি। 2023 সাল থেকে মণিপুরে জাতিগত সংঘাত চলছে। এ সময়ের মধ্যে রাজ্যটিতে প্রায় 200 মানুষ নিহত হয়েছে। জাতিগত সংঘাতের জেরে চলতি বছর রাজ্যটির মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করার পর থেকে রাজ্যটিতে রাষ্ট্রপতির শাসন জারি রয়েছে।
কাতারের দোহায় দেশটির আমির শেখ তামিম বিন হামাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে $1.2 ট্রিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে 210টি বিমান কিনবে কাতার। এ লক্ষ্যে কাতার এয়ারওয়েজ ও মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে $96 বিলিয়ন চুক্তি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প একে বোয়িংয়ের ইতিহাসে সবচেয়ে বড় অর্ডার হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে চুক্তি অনুযায়ী কাতার যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত ড্রোন প্রযুক্তি কিনবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে বুধবার দোহায় পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাকে রাজকীয় সংবর্ধনায় বরণ করে নেন কাতারের আমির। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় অংশ নিতে তুরস্কে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এই আলোচনায় অংশ নিতে তুরস্কে যাচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে করে দেখা হচ্ছে না যুদ্ধবিধ্বস্ত এই দুই রাষ্ট্রনেতার। এক প্রতিবেদনে তথ্য জানায় বিবিসি। ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ইস্তাম্বুলে অনুষ্ঠেয় আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি। বৃহস্পতিবার আলোচনার জন্য তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছাবেন জেলেনস্কি। সেই সঙ্গে সেখানে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন। মেক্সিকোতে 3টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত 21 জন নিহত হয়েছে। বুধবার দেশটির স্থানীয় সময় সকালে পুয়েবলা রাজ্যের একটি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম বিবিসি। জানা যায়, দুর্ঘটনাটি একটি ট্রাক, যাত্রীবাহী বাস ও ভ্যানের মধ্যে সংঘটিত হয়। বিপরীত লেন দিয়ে যাওয়ার সময় শুরুতে একটি ট্যাঙ্কার ট্রাক যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এরপর বাসটির সঙ্গে একটি পরিবহন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 18 জন মানুষ নিহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জন নিহত হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 84 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 52,930 জনে পৌঁছেছে, এক প্রতিবেদনে তথ্য জানায় আল জাজিরা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বুধবার গাজা সিটির একটি এলাকার বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সেনাবাহিনী হুঁশিয়ার করে বলেছে, তারা ওই এলাকায় চূড়ান্তভাবে আক্রমণ চালাবে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।